ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম/জেএনএম এন্ট্রান্স এক্সাম। আজ সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সালোক সংশ্লেষ ও শ্বসন এই চ্যাপ্টার থেকে যেসব টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সবটাই প্র্যাকটিস করাবো। দেখো, আজকের ক্লাসে তোমরা 100টির মতো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। এই মুহূর্তে এই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করানো এটাই কারণ যাতে করে এই চ্যাপ্টার থেকে কী সব টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা একটা প্রশ্ন থেকে কত রকম টাইপের প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে তোমাদের সতর্ক করা। তাই প্রত্যেককে বলবো এই 40 থেকে 50টা মিনিট সময় ক্লাসটিতে কনসেন্ট্রেট করার জন্য, কেননা এই সময়ের মধ্যে তোমার এই চ্যাপ্টারে একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের প্রতিদিনের ন্যায় বলবো, যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা এই ভিডিও ডেসক্রিপশানে অথবা এই চ্যানেলের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞানের ক্লাসের লিঙ্ক এবং সাজেশন সিরিজের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা একবার ওই ক্লাসগুলো দেখে নাও, তোমাদের এক্সামের জন্য অনেকটাই কাজে লাগবে। তাহলে প্রথম প্রশ্নে কি বলছে দেখো। প্রথমেই বলছে ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়? লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম এবং অপশান ডিতে রয়েছে ম্যাগনেসিয়াম। দেখো, আমরা যদি ক্লোরোফিলের সংকেতটার দিকে লক্ষ্য করি দেখতে পাবো C55, H72, O5, N4, Mg। মানে ক্লোরোফিলের মধ্যে কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে এবং ম্যাগনেসিয়াম ধাতু রয়েছে। তাহলে এই ধাতুগুলো ক্লোরোফিলের মধ্যে লক্ষ্য করা যায়। এবার আমরা অপশান চেক করব। দেখো, অপশান আমাদের ম্যাগনেসিয়াম রয়েছে, তার মানে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? তাহলে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু আমরা দেখতে পাই? ম্যাগনেসিয়াম ধাতু। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নিচের কোন আলোতে? ঠিক আছে, কোন আলোতে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়? আবার পরীক্ষায় প্রশ্ন আছে সবথেকে বেশি সালোক সংশ্লেষের হার কোন আলোতে। তো দেখো, সূর্যালোকের 7টি রঙের মধ্যে লাল এবং নীল এই বর্ণে কিন্তু সালোক সংশ্লেষ অধিক কার্যকরী হয়। ঠিক আছে, লাল বর্ণ এবং নীল বর্ণতে, ঠিক আছে, লাল ও নীল বর্ণে কিন্তু সালোক সংশ্লেষের হার বেশি। ক্লিয়ার? আর কম বলেছে আমাদের প্রশ্নে, কিন্তু কম জানতে চেয়েছে, কম হয় কিন্তু সবুজ আলোতে। ঠিক আছে, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর, যে সবুজ আলোয় সালোক সংশ্লেষের হার কিন্তু কম। আরেকটা জিনিস মনে রাখবে, এই লাল বর্ণের আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি। পরীক্ষায় একটা প্রশ্ন আসে, আমরা ট্রাফিক সিগন্যালে লাল রঙটা কেন ইউজ করি? ঠিক আছে, দিয়ে তোমাকে 4টা অপশান দিয়ে দেবে, সেখানে একটা অপশান থাকবে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তো মনে রাখবে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, মানে অনেক দূর থেকে লাল রঙটাকে ক্যাচ করতে পারা যায়, সেই জন্য কিন্তু ট্রাফিক সিগন্যালে লাল রঙটা রাখা হয় এবং লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হওয়ার জন্য। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয়? সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া। দেখো, ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু আলোক দশা এবং অন্ধকার দশা সম্পন্ন হচ্ছে। তো মনে রাখবে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে হয় অন্ধকার দশা, ঠিক আছে, অন্ধকার দশা হয় স্ট্রোমাতে, ঠিক আছে, আর গ্রানা অঞ্চলে হয়ে থাকে আলোক দশা, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে আলোক দশা দেখা যায়, আর অন্ধকার দশা বললে বলবে স্ট্রোমা অঞ্চল। ক্লিয়ার? মনে থাকবে প্রত্যেকের, গুলিয়ে ফেলো না কিন্তু। আলোক, অন্ধকার, ঠিক আছে, গ্রানা, স্ট্রোমা। চলো নেক্সট প্রশ্নে। ফটোসিনথেটিক কোশেন্টের মান কত? ফটোসিনথেটিক কোশেন্টের মান কত? দেখো, ফটোসিনথেটিক কোশেন্ট কী জিনিস? মনে রাখবে, এই ফটোসিনথেটিক কোশেন্ট হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন ও ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুপাতকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষের হার। ঠিক আছে, মানে 6O2/6CO2, এটাকে আমি বলতে পারি ফটোসিনথেটিক কোশেন্ট বা পিকিউ, বা যেটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষের হার। ক্লিয়ার? তো এই প্রক্রিয়ায় শোষিত কার্বন ডাইঅক্সাইডের প্রায় সমপরিমাণ অক্সিজেন কিন্তু উৎপন্ন হয়। মানে 6O2/6CO2 সমান কিন্তু
1, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? কি বললাম? অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার তো প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ হিসাবে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এটাকে কিন্তু C3 চক্র বলা হয়। আর যে সমস্ত উদ্ভিদে এই C3 চক্র সম্পন্ন হয় তাদেরকে আমরা বলি কি? C3 উদ্ভিদ, তাই তো? যেমন আম গাছ, ধান গাছ। তো এখান থেকে আমরা C3 উদ্ভিদ কোনগুলো হয় সেগুলো কিন্তু জেনে নিলাম। তাহলে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে PGA এইটাই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ, মানে অপশন এ হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ। চলো নেক্সট প্রশ্নে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তি, রাসায়নিক শক্তি, গতিশক্তি এবং অপশন ডিতে রয়েছে কার্যশক্তি। মনে রাখবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, মানে অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? কি বললাম? অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। বলছে নিচের কোনটি সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ? দেখো, আমরা কি জানি? আমরা জানি সালোক সংশ্লেষটা সমস্ত প্রকার সবুজ উদ্ভিদে সম্পন্ন হয়। এখান থেকে কিছু আমরা এক্সট্রা ইনফরমেশন আগে জেনে নেব, তারপর এই প্রশ্নের উত্তর করব। দেখো, আমরা কি জানি? সালোক সংশ্লেষ সমস্ত সবুজ উদ্ভিদে কিন্তু সম্পন্ন হয়। মানে সবুজ উদ্ভিদ তার ক্লোরোফিলযুক্ত কোষে কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডে সমপরিমাণ অক্সিজেন পরিত্যাগ করে। এটাই কিন্তু সালোক সংশ্লেষ প্রসেস। তো সবার প্রথমে একবার সালোক সংশ্লেষ প্রসেসের রাসায়নিক সমীকরণ তোমাদের একটু আমি দেখিয়ে দিই, কেননা এই চ্যাপ্টার পড়বো আর এই সমীকরণটা জানবো না, এটা হতে পারে না। তো প্রথমে দেখে নাও, 6CO2 প্লাস 12H2O, ঠিক আছে? সূর্যালোক ও ক্লোরোপ্লাস্টের মানে ক্লোরোফিলের সহায়তায় কি উৎপন্ন করছে? C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। তো এটা হচ্ছে সালোক সংশ্লেষের সমীকরণ। তাহলে দেখো, আমরা তাহলে কি বললাম? যে সালোক সংশ্লেষে কিন্তু মূলত পাতার মেসোফিল কলায় কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। কোথায় বললাম? পাতার মেসোফিল কলাতে। এবং এছাড়াও উদ্ভিদের যে কোনো সবুজ অংশে, কাণ্ড সেটা হতে পারে, বৃতি হতে পারে, মূল হতে পারে, সালোক সংশ্লেষে কিন্তু মানে সক্ষম। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। দেখো ভালো করে বোঝো, যে উদ্ভিদের মানেই কি সালোক সংশ্লেষ হয়, কিন্তু ব্যতিক্রম তো রয়েছে। তো সেই ব্যতিক্রমটা আমাদের জানতে হবে, যে এমন উদ্ভিদ যে কিনা সালোক সংশ্লেষ করতে পারে না। আবার দেখো, প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা আবার সালোক সংশ্লেষ করতে পারে। এই জায়গাটায় কিন্তু আমি তোমাদের এখানে বলবো, পুরো সুন্দর করে তোমাদের জন্য লিস্ট করে রেখেছি, ঠিক আছে? আর দুটো ইনফরমেশন তোমাদেরকে আমি বলবো, যেটা হলো যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া এটা হচ্ছে উপচিতিমূলক প্রক্রিয়া। পরীক্ষা অনেক সময় জানতে চাই এটা কি টাইপের প্রক্রিয়া। মনে রাখবে, সালোক সংশ্লেষ কিন্তু উপচিতি টাইপের বিক্রিয়া, উপচিতি বিপাক, ঠিক আছে? এবং দেখো, আরেকটা জিনিস তোমাদের বলবো, এই সালোক সংশ্লেষে কিন্তু যেসব রঙ্গকগুলো সাহায্য করে তার মধ্যে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন এগুলো কিন্তু, এসব রঙ্গকগুলো কিন্তু সাহায্য করে, ঠিক আছে? আরও ইনফরমেশন তোমাদের আস্তে আস্তে বলবো। তো এটুকু আমরা এবার প্রশ্নে ফিরে আসি, যে এই প্রশ্নে কি বলেছে। দেখো, এই প্রশ্নের জন্য আমাদের একটা সুন্দর লিস্ট কিন্তু আমি তোমাদের জন্য করে রেখেছি। সালোক সংশ্লেষকারী উদ্ভিদ আমরা কি জানি? সমস্ত সকল ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ, ঠিক আছে? এরা হচ্ছে সালোক সংশ্লেষকারী উদ্ভিদ, এবং কিছু শৈবালও আছে, নীলাভ সবুজ শৈবালও আছে। কিছু উদ্ভিদের মূল যারা আবার সালোক সংশ্লেষ করতে পারে, দেখো, গুলঞ্চ অর্কিডের আত্তীকরণ মূল, এবং এছাড়াও পটল, পানিফল ও রাসনার মূলেও কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। আবার দেখো, সালোক সংশ্লেষকারী কিছু কাণ্ডও রয়েছে।
যেমন ফণিমনসার পর্ণকাণ্ড, ক্লোরোফিলযুক্ত উদ্ভিদকাণ্ড যেমন পুঁই, লাউ, কুমড়া এসব গাছের যে কাণ্ড রয়েছে সেখানেও কিন্তু সালোক সংশ্লেষ সম্ভব। এবং কি বিভিন্ন উদ্ভিদের বৃত্তি মানে ফুলের যে বৃত্তি সেখানেও কিন্তু সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। ক্লিয়ার? এবার দেখো সালোক সংশ্লেষকারী প্রাণী, এটা আমাদের জানতে হবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউগ্লিনা ও ক্রাইবস অ্যামিবার দেহে কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া কি কি? ক্লোরোবিয়াম, রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ক্রোমাটিয়াম, এইসব ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। উদ্ভিদ সে কিনা আবার সালোক সংশ্লেষে অক্ষম, দেখে নাও কোনগুলো। সকল শ্রেণীর ছত্রাক এরা কিন্তু উদ্ভিদ মধ্যে পড়ে। ইস্ট, স্বর্ণলতা এরা কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম। ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কী কী অপশান কী কী রয়েছে, অ্যাগারিকাস, ইস্ট, স্বর্ণলতা, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। এই তিনটে উদ্ভিদই কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম। ক্লিয়ার? এই লিস্টটা খুব সুন্দর করে লিখে রেখেছি, প্রত্যেকে ভিডিওটা পজ করে একবার চোখ বুলিয়ে নাও। চলো নেক্সট প্রশ্নে, নিচের কোন প্রাণী দেহে সালোক সংশ্লেষ সংঘটিত হয়? আর বলার কিচ্ছু রাখে না, একটু আগেই বললাম সালোক সংশ্লেষকারী প্রাণী হচ্ছে ইউগ্লিনা ও ক্রাইসঅ্যামিবা। তাহলে কী হবে সঠিক উত্তর? অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? চলো নেক্সট প্রশ্নে, নিচের কোন উদ্ভিদের মূলে, দেখো এরকম টাইপের প্রশ্নগুলি পরীক্ষায় আসে, নিচের কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ সংঘটিত হয়? গুলঞ্চ, অর্কিড, পানিফল এবং অপশান ডিতে রয়েছে উপরের সবগুলি। দেখো আমরা অনেকে কিন্তু গুলঞ্চ অর্কিডটা জানি, কিন্তু এই পানিফল, পটল, রাসনা এদের মূলে যে দেখা যায় এগুলো কিন্তু আমরা জানি না। তাহলে আমরা গুলঞ্চ অর্কিড বলে এ আর বি চুজ করে আসবো, ক্যাটাগরি 2 এর অ্যান্সার দিয়ে চলে আসবো, কিন্তু না, অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। উপরে সবগুলি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে ক্রেবস চক্র সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? এগুলো তো ক্যাটাগরি 2 এর প্রশ্ন। দেখো ক্রেবস চক্র সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? বলছে এর অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র। এই চক্রে উপচিতি ও অপচিতি উভয় বিপাক ঘটে। এটি একটি অ্যাম্ফিবোলিক পথ। এবং অপশান দিতে বলছে উপরের সবগুলি। দেখো এই ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? কোষের মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র সম্পন্ন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজ্ঞানী হ্যান্স ক্রেবস সর্বপ্রথম এই জারণ প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন এবং তার নাম অনুসারে কিন্তু ক্রেবস চক্র নামকরণ করা হয়েছে। বলছে এই চক্রে উৎপাদিত প্রথম জৈব যৌগ হলো সাইট্রিক অ্যাসিড, তাই একে সাইট্রিক অ্যাসিড চক্রও কিন্তু বলা হয়। তাহলে অপশান এ কিন্তু সঠিক হলো, এর অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র। আবার এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ থাকায়, মানে COOH গ্রুপ থাকায় এই ক্রেবস চক্রকে আবার ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্রও বলে। ঠিক আছে, এবার দেখো বলছে এটিতে উপচিতি ও অপচিতি উভয় বিপাক ঘটে বলে একে আবার অ্যাম্ফিবোলিক পথ বা উভমুখী পথও বলে। তার মানে অপশান বিতে বলেছে এই চক্রে উপচিতি ও অপচিতি উভয় বিপাক ঘটে, এটাও কিন্তু সঠিক, এবং একে এর জন্যই অ্যাম্ফিবোলিক পথ বলে, এটাও কিন্তু সঠিক। তাই সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উপরের সবগুলি এই প্রশ্নের সঠিক উত্তর হবে। ক্লিয়ার? তাহলে অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো ক্রেবস চক্র সম্পর্কে এই যে আমি ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নাও, এই ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে অ্যালভিওলাই প্রাচীরের স্থিতিস্থাপকতা বিনষ্ট হয়ে অক্সিজেন বিশোষণ তল হ্রাস পায় কোন রোগে? কোন রোগে এইটা ঘটে? ফুসফুসের ক্যান্সার, এমফাইসিমা, স্লিপ অ্যাপনিয়া এবং অপশান দিতে রয়েছে অ্যালার্জি। মনে রাখবে এটা হয়ে থাকে কিন্তু স্লিপ অ্যাপনিয়া। ঠিক আছে, ঘুমের মধ্যে যে দম বন্ধ হয়ে আসার সমস্যা সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। ঠিক আছে, আর অ্যালভিওলাই প্রাচীরের স্থিতিস্থাপকতা বিনষ্ট হচ্ছে কোন রোগে? এটা কিন্তু স্লিপ অ্যাপনিয়া নয়। ঠিক আছে, এইটা কোন রোগে হয়ে থাকে এটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো, আমি তারপর অ্যান্সারটা বলছি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এমফাইসিমা। ঠিক আছে, এই এমফাইসিমা রোগেই কিন্তু ফুসফুসের প্রাচীরের স্থিতিস্থাপকতাটা বিনষ্ট হচ্ছে। ঠিক আছে, মানে অ্যালভিওলাইটা বিনষ্ট হয়ে একটা সৃষ্ট হচ্ছে রোগ। ক্লিয়ার? সেটা হচ্ছে এমফাইসিমা। আর স্লিপ অ্যাপনিয়া তো বললাম ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসাটা। আর আরেকটা রোগ মনে রাখবে প্লুরিসি। প্লুরিসি এখান থেকে একটা রোগ আছে প্লুরিসি। এটা কিন্তু মানে প্লুরিসির নামটা শুনেই বুঝতে পারছো যেটা প্লুরাতে হয়, প্লুরা সংক্রমণ ও প্রদাহজনিত একটা অবস্থাকে বলা হচ্ছে প্লুরিসি।
ঠিক আছে। আর অ্যানথ্রাকোসিস বা ব্ল্যাক লাং ডিজিজ, এটা মনে রাখবে কয়লা খনিতে কার্যরত যেসব শ্রমিক রয়েছে তাদের ফুসফুসের প্রাচীরে এই কয়লার গুঁড়োর আস্তরণ পড়ে কিন্তু সৃষ্টি হয় ব্ল্যাক লাং ডিজিজ। কি বললাম? ব্ল্যাক লাং ডিজিজ। ঠিক আছে, কয়লার আস্তরণ পড়ে মানে কয়লা গুঁড়োর আস্তরণ পড়ে কিন্তু এই রোগটা সৃষ্টি হচ্ছে। আর সায়ানোসিস মনে রাখবে এই রোগটাতে কি হয়, রক্তে অক্সিজেনের মাত্রা কমে ত্বকের ও মিউকাসের পর্দাটা নীল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে রক্তে কিন্তু অক্সিজেনের মাত্রা কমে যায় সায়ানোসিস রোগে, মনে রাখবে O2 এর মাত্রা কিন্তু রক্তে কমে যায়। ঠিক আছে, তো এই শ্বাসতন্ত্র সম্পর্কিত এই কয়েকটা রোগের নাম বললাম, এগুলো একটু প্রত্যেকে মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে, কারণ রোগ সম্পর্কিত প্রশ্ন এখন পরীক্ষাতে খুব আসছে। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি সালোক সংশ্লেষকারী কাণ্ড? এটা তার বলার কিচ্ছু রাখে না, বলো কি হবে? ফণিমনসার কাণ্ড, পুঁই গাছের কাণ্ড, লাউ গাছের কাণ্ড। কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি, তাই তো। চলো নেক্সট প্রশ্নে, নিচের কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য আভ্যন্তরিক প্রভাবক? ঠিক আছে, কোনটি আভ্যন্তরীণ প্রভাবক? দেখো আমি তোমাদের জন্য খুব সুন্দর করে লিস্টটা রেখেছি, একবার চোখ বুলিয়ে নাও। বলছে প্রথমে সংজ্ঞাটা বলছে, সংজ্ঞাটা তোমাদের একটু আগেই বললাম যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদে ক্লোরোফিলযুক্ত কোষে, ঠিক আছে, পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, জল দেখো H2O এবং CO2, জল ও কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়ায় শর্করাজাত খাদ্য C6H12O6 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবং সময়ায়তন জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে। তো এটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রসেসটা। তো এখানে বিভিন্ন প্রভাবক কাজ করে, যেমন বাহ্যিক প্রভাবক কী কী রয়েছে দেখে নাও একটু। বাহ্যিক প্রভাবক রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য আলো, কার্বন ডাইঅক্সাইড, জল, উষ্ণতা, সূর্যালোক ও অক্সিজেন। আর আভ্যন্তরীণ বললে ক্লোরোফিল, উৎসেচক, রাসায়নিক পদার্থ, প্রোটোপ্লাজম অন্তর্গঠন ও সালোক সংশ্লেষীয় পদার্থের সঞ্চয়। ঠিক আছে, এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক, এগুলো হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক। প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নিও। তাহলে আমাদের প্রশ্নে ফিরে আসি এবার। প্রশ্নে দেখো বলেছে কোনটা আভ্যন্তরীণ প্রভাবক? কী হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করো। কী হবে? অপশান এ, ক্লোরোফিল হবে সঠিক উত্তর, তাই তো। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে শ্বসনের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস কোথায় মানে কোষের কোথায় সম্পন্ন হয়? দেখো শ্বসন সম্পর্কে প্রথমে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো। শ্বসনের বৈশিষ্ট্য কি? মনে রাখবে শ্বসন হচ্ছে এক প্রকার তাপমোচী, ঠিক আছে, তাপমোচী এবং অপচিতি বিক্রিয়া, অপচিতি। ঠিক আছে, তা কি বললাম? শ্বসন হচ্ছে তাপমোচী বিক্রিয়া এবং অপচিতি বিক্রিয়া। অপরদিকে সালোক সংশ্লেষ কী ছিল বলো? তাপগ্রাহী এবং উপচিতি বিপাক। ঠিক আছে, শ্বসনের ফলে জীবদের শুষ্ক ওজনটা হ্রাস পাচ্ছে। আর মনে রাখবে প্রতিটি সজীব কোষের শ্বসন কিন্তু দিন রাত ঘটে। আর প্রধান যে শ্বসন অঙ্গাণুটা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রধান শ্বসন অঙ্গাণু কোনটা মানব শরীরের? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, কি বললাম? মাইটোকন্ড্রিয়া। এখানে কিন্তু আলটিমেট শ্বসনটা ঘটে, এটা কিন্তু প্রধান শ্বসন অঙ্গাণু। ঠিক আছে, তো এই গেল কিন্তু এই যে শ্বসন সম্পর্কিত কিছু এক্সট্রা ইনফরমেশান। এবার দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, শ্বসনের গ্লাইকোলাইসিস পর্যায়টা কোথায় সম্পন্ন হয়? মনে রাখবে শ্বসনের প্রথম পর্যায় এই গ্লাইকোলাইসিস এটা সজীব কোষের সাইটোপ্লাজমে ঘটে। আর দ্বিতীয় পর্যায়ে যে ক্রেবস চক্র এটা কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ঠিক আছে, এগুলো মনে থাকবে প্রত্যেকের। আরেকটা জিনিস মনে রাখবে যে ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কী থাকে? মেসোজোম থাকে। এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি একটু মাথায় রাখবে। ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কী থাকে? মেসোজোম। ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া কিন্তু থাকে না, এটা মাথায় রাখবে। তা ব্যাকটেরিয়া তার বদলে কী থাকে? মেসোজোম। এই মেসোজোমে কিন্তু ব্যাকটেরিয়ার শ্বসন কার্য সম্পন্ন হয়। ঠিক আছে, আর মনে রাখবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে মানুষের লোহিত রক্তকণিকায় কি শ্বসন কার্য মানে ক্রেবস চক্র সংগঠিত হয়, মনে রাখবে মানুষ লোহিত রক্তকণিকাতে কিন্তু মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, যার জন্য কিন্তু ওখানে ক্রেবস চক্র সংগঠিত হয় না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে।
বলছে আরশোলার শাঁসঙ্গের নাম লেখো, আরশোলার শাঁসঙ্গের নাম লেখো। দেখো খুব সুন্দর করে তোমাদের জন্য আমি লিস্টটা করে রেখেছি, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নাও, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নাও। দেখো অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা এদের শাঁসঙ্গ হচ্ছে দেহগাত্র, কেঁচো জোঁকের হচ্ছে দেহত্বক, আরশোলা প্রজাপতির হচ্ছে শ্বাসনালী, কাঁকড়া বিছে ও মাকড়সার হচ্ছে বুকলাং, শামুকের হচ্ছে ফুলকা ও ফুসফুসীয় থলি, চিংড়ি রুই মাছের হচ্ছে ফুলকা, ব্যাঙেদের হচ্ছে ফুসফুস এবং ভেজা দেহত্বক, রুই, শিঙি, মাগুর, জিওল মাছদের হচ্ছে ফুলকা এবং তার সাথে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। এবার দেখো কুমির, কচ্ছপ, টিকটিকি, সরীসৃপ এবং এদের কি থাকছে, এদের ফুসফুস, পায়রা মানে খেচর প্রাণীদের থাকছে ফুসফুস ও বায়ুথলি থাকছে ওদের, এবং মানুষ, তিমি, খরগোশ, স্তন্যপায়ীদের থাকছে ফুসফুস। ঠিক আছে, এই যে লিস্টটা, এই লিস্টটা তোমাদের দিলাম, এই লিস্টটা প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, তাহলে আরশোলার শাঁসঙ্গ কোনটি হবে? আরশোলার শাঁসঙ্গ হয়ে যাবে অপশান এ, শ্বাসনালী। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য সম্পন্ন করে? একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য সম্পন্ন করে? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, 14 থেকে 18 বার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পেশিকোষে কোন অ্যাসিড সঞ্চিত হওয়ার ফলে পেশিতে ক্লান্তির সৃষ্টি হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, এই যে পেশির ক্লান্তির সৃষ্টি হয়, এখানে মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয়। ঠিক আছে, বলছে উন্নত প্রাণীতে পেশিকোষে অক্সিজেনের ঘাটতি হলে যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তার সাময়িকভাবে অবাধ শোষণের ফলে কিন্তু সৃষ্টি হয়। এই ল্যাকটিক অ্যাসিড পেশিকোষে সঞ্চিত হয়ে পেশির ক্লান্তি সৃষ্টি করে। তাহলে কিন্তু কোন শ্বসন হয়, এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে মনে রাখবে তখন কিন্তু অবাধ শ্বসন সংঘটিত হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হলো কোনটি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা লক্ষ্য করলাম যে শেষে কিন্তু আমরা অক্সিজেন পাচ্ছি। তো সেই অক্সিজেনটার উৎস কোনটি? কার্বন ডাইঅক্সাইড, H2O, SO2 এবং অপশান ডিতে রয়েছে গ্লুকোজ। তো সঠিক উত্তর হবে মনে রাখবে অপশান বি, H2O বা জল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হলো? অপশান বি, H2O বা জল। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিচের কোন মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস দেখা যায়? কোন মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস দেখা যায়? দেখো বিভিন্ন মৌলের অভাবে উদ্ভিদে কী কী অভাবজনিত লক্ষণ দেখা যায় তোমার জন্য আমি লিস্টটা রেখেছি। নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস এবং পুষ্পের পরিস্ফুটন বিলম্বিত হয়। পটাশিয়ামের অভাবে নেক্রোসিস হয়। লোহার অভাবে ক্লোরোসিস হয়, সবাত শোষণ ব্যাহত হয়। মলিবডেনাম কি হয়? ফুলের মোচন ঘটায়। বোরন ফুলের উৎপাদন ব্যাহত করে এবং তামা কাণ্ডের ডাইব্যাক রোগ, নেক্রোসিস এইসব ঘটায়। ঠিক আছে, তাহলে এইসব মৌলের অভাবে কিন্তু এই রোগগুলো দেখা যায়। তাহলে আমাদের প্রশ্নে বলেছে কোন মৌলের অভাবে ক্লোরোসিস দেখা যায়? মনে রাখবে এই তিনটে মৌলের অভাবে কিন্তু ক্লোরোসিস দেখা যায় উদ্ভিদ দিয়ে, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। উপরের সবগুলি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নে বলছে নিচের কোন এককোষী প্রাণী দেহে সালোক সংশ্লেষ সংঘটিত হয়? মনে রাখবে সঠিক উত্তর কী হবে? অপশান এ, ইউগ্লিনা। আর বলছি না, প্রত্যেকের লিস্টটা একবার চোখ বুলিয়ে নিও। বলছে হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি থাকে? হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি থাকে? ম্যাগনেসিয়াম, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ। দেখো তাহলে হিমোগ্লোবিনে কোন ধাতব রঞ্জক থাকে? দেখো হিমোগ্লোবিন হচ্ছে লৌহ ঘটিত শ্বাসরঙ্গক, যা মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় এবং অমেরুদণ্ডী প্রাণীদের রক্ত রসে থাকে। ঠিক আছে, হিমোসায়ানিন হচ্ছে তাম্র ঘটিত শ্বাসরঙ্গক, যা কবজি শ্রেণী বা কম্বজ শ্রেণীর প্রাণীদের রক্তরসে থাকে। হিমোসায়ানিন কোথায় থাকে? রক্তরসে থাকে। আর হিমোহেরিথ্রিন এটাও কিন্তু লৌহ গঠিত শ্বাসরঙ্গক, এটা অমেরুদণ্ডী প্রাণীদের রক্তকণিকায় উপস্থিত থাকে। তাহলে হিমোগ্লোবিন এটা কি থাকে? এখানে লোহা থাকে। অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। এটা লৌহ গঠিত শ্বাসরঙ্গক। ঠিক আছে, যেটা মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় থাকছে এবং অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে থাকছে। যেমন কেঁচো, এর রক্তরসে কিন্তু হিমোগ্লোবিন থাকে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নিউম্যাটোফোর বা শ্বাসমূলের উপস্থিতি কোথায় লক্ষ্য করা যায়? নিউম্যাটোফোর বা শ্বাসমূলের উপস্থিতি মনে রাখবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, দেখো এপিফাইটিক উদ্ভিদ কী জিনিস? এপিফাইটিক উদ্ভিদ হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ।
যেমন ধরনের উদ্ভিদ যারা মাটির সাথে সরাসরি সম্পৃক্ত না হয়ে অন্য গাছের পৃষ্ঠের উপর বৃদ্ধি পায় এবং বায়ু, বৃষ্টি, জল এবং তার চারপাশে জমে থাকা ধ্বংসাবশেষ থেকে বেঁচে থাকার জন্য আর্দ্রতা, পুষ্টি এসব সংগ্রহ করে, যেমন শ্যাওলা, অর্কিড, ফার্ন, লাইকেন, এগুলোকে বলা হচ্ছে এপিফাইটিক উদ্ভিদ বা পরাশ্রয়ী উদ্ভিদ। ঠিক আছে। হাইড্রোফাইটিক উদ্ভিদ বিভিন্ন প্রকার কচুরিপানা, টোপাপানা, ঝাঁঝি, এরা হচ্ছে হাইড্রোফাইটিক। আর পতঙ্গভোজী কলসপত্রী, ওয়াটার হুইল গাছ, সূর্য শিশির। পতঙ্গভোজীর কিন্তু এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে, একটু দেখে রাখবে যে কলসপত্রী গাছ, ওয়াটার হুইল গাছ, সূর্য শিশির গাছ, এরা কিন্তু পতঙ্গভোজী উদ্ভিদ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি এনার্জি কারেন্সি নামে পরিচিত? কি বললাম? নিচের কোনটি এনার্জি কারেন্সি নামে পরিচিত? এটিপি, এনএডিপি, আরইউবিপি এবং অপশান দিতে রয়েছে CO2। তা কোনটিকে এনার্জি কারেন্সি বলা হয়? দেখো সঠিক উত্তর কী হবে? এটা প্রত্যেকেই জানো এবং প্রত্যেকের কিন্তু এই অ্যান্সারটা করে আসতে পারা উচিত। এটিপিকে বলা হচ্ছে কিন্তু এনার্জি কারেন্সি, মানে অপশান এ। এবার তোমরা আমাকে বলো এই এটিপি এর পুরো নাম কি? এটিপি এর পুরো নাম কি বলো? এটিপি তো আমি বলে দিচ্ছি এটিপি। তো এটিপির পুরো নাম কি? এটা প্রত্যেকেই জানো। এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি বললাম? অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপি এর পুরো নাম, যেটা কিন্তু এনার্জি কারেন্সি নামে পরিচিত। কি বললাম? এনার্জি কারেন্সি নামে পরিচিত। ক্লিয়ার? আচ্ছা এবার বলো তো, এবার যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, জীবকোষে কোন যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে? মনে রাখবে এটিপি। ঠিক আছে, যে জীবকোষেতে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার? এবার ধরো পরীক্ষায় প্রশ্ন এলো যে সালোক সংশ্লেষের একক কি? সালোক সংশ্লেষের একক কি? মনে রাখবে কোয়ান্টাজোম। এটা হচ্ছে সালোক সংশ্লেষের একক। ঠিক আছে। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফটোলাইসিস প্রক্রিয়া মানে জলের যে আলোক বিশ্লেষণ, এখানে সাহায্য করে কে? ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিল। এই ক্লোরোফিল কিন্তু জলের ফটোলাইসিসে কিন্তু সাহায্য করছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে যে ফটোলাইসিসে কে সাহায্য করে? মনে রাখবে ক্লোরোফিল। ঠিক আছে। তো আরেকটা মনে রাখবে যে ফটোসিনথেসিস প্রক্রিয়াতে কিন্তু গ্লুকোজটা উদ্ভিদদের সঞ্চিত থাকে কী রূপে? পরীক্ষায় প্রশ্ন এলো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উদ্ভিদদের সঞ্চিত থাকে কী রূপে? মনে রাখবে স্টার্চ রূপে। ঠিক আছে, গ্লুকোজটা কিন্তু উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে, উদ্ভিদ দেহে এই স্টার্চ রূপে বা শ্বেতসার রূপে কিন্তু সঞ্চিত থাকে। ক্লিয়ার? এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিলাম এগুলো একটু মনে রাখবে। আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে যে উদ্ভিদ কোষে সঞ্চিত শর্করা কোন উৎসেচকের প্রভাবে পুনরায় গ্লুকোজে পরিণত হয়? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে উদ্ভিদ কোষে সঞ্চিত কোন উৎসেচকের প্রভাবে পুনরায় গ্লুকোজ শর্করাতে, মানে ওই যে স্টার্চটা, যে স্টার্চ রূপে গ্লুকোজটা সঞ্চিত থাকছে, সেই স্টার্চটা কোন উৎসেচকের প্রভাবে পুনরায় গ্লুকোজে পরিণত হচ্ছে? ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। চলো পরের প্রশ্ন। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান কাঁচামাল কোনটি? মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড এবং জল, মানে CO2 এবং H2 হবে। এটাকে এই দুটো কিন্তু প্রধান কাঁচামাল। এই দুটো না হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্নই হবে না। অপশান সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? সংকেতটা তোমরা মানে সমীকরণটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কার্বন ডাইঅক্সাইড এবং জল এদের সমন্বয়ে কিন্তু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তো এই দুটো হচ্ছে মেন প্রয়োজন। এদের না হলে কিন্তু কোনো রকমভাবে শুধু সূর্যালোক, শুধু ক্লোরোফিল দিয়ে কিন্তু কোনো কিছু কাজ হবে না। প্লুরিসি রোগটি নিচের কোন অঙ্গকে সংক্রামিত করে? আমি একটু আগে তোমাদের বলে দিয়েছি। প্লুরিসি নামটার সাথেই বুঝতে পারছো, প্লুরা মানে ফুসফুসকে কিন্তু আক্রমণ করবে। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু প্লুরিসি দিয়ে পরীক্ষায় আসতে পারে যে প্লুরিসি মানে এটা ফুসফুসের পর্দা হচ্ছে প্লুরা, তো প্লুরাকে আক্রমণ করছে মানে এটা ফুসফুসের সংক্রান্ত রোগ। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। শ্বসন প্রক্রিয়াতে মোট কত অণু এটিপি উৎপন্ন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। শ্বসন প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? দেখো পরীক্ষায় দু রকম প্রশ্ন এখান থেকে আসতে পারে। মেনশন করে দিতে পারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়, অথবা মেনশন করে দিতে পারে পাইরুভেট জারণে কত অণু এটিপি উৎপন্ন হয়।
অথবা মেনশন করতে পারে ক্রেবস চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয়। মনে রাখবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বললে, মনে রাখবে গ্লাইকোলাইসিস যদি বলে দেয়, যদি মেনশন করে যে শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়, যদি মেনশন করে ক্রেবস চক্র, এই দুটোকে দিয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, তখন মনে রাখবে ক্রেবস চক্র বললে 24টি আর গ্লাইকোলাইসিস বললে 8টি। ঠিক আছে, আর যদি শ্বসন প্রক্রিয়াতে মোট বলে দেয় তখন কিন্তু মনে রাখবে এই গ্লাইকোলাইসিসের 8, পাইরুভেট জারণের 6 এবং ক্রেবস চক্রের 24, মানে টোটাল 38 অণু এটিপি উৎপন্ন হয়। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, টোটাল বলে দিলে 38, যেমন এখানে প্রশ্ন দিয়েছে শ্বসন প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি উৎপন্ন হয়, 38 অণু। যদি এবার পার্ট পার্ট করে মেনশন করে দেয় গ্লাইকোলাইসিসে কত অণু, ক্রেবস চক্রে কত অণু, তখন কিন্তু তোমাকে এই এক্সাক্ট মানটা কিন্তু বলতে হবে। ক্লিয়ার? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু প্রত্যেকের জায়গাটা একটু ভালো করে দেখবে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে মানব ষড়যন্ত্রের কোন অংশটিকে অ্যাডামের অ্যাপেল বলা হয়। ঠিক আছে, ফুসফুস, ব্রঙ্কাস, ট্রাকিয়া এবং অপশানতে রয়েছে ল্যারিংস। ঠিক আছে, কোনটিকে অ্যাডামের অ্যাপেল বলা হয়? দেখো ল্যারিংস বলছে ট্রাকিয়ার সম্মুখভাগে। ঠিক আছে, এই যে ল্যারিংস, দেখো ছবিটা একটু জুম করলে তোমরা দেখতে পাবে, এই যে দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ল্যারিংস। ঠিক আছে, তো বলছে ট্র্যাকিয়ার সম্মুখভাগে যে ক্ষুদ্র নালীর সঙ্গে যুক্ত থাকে তাকে ল্যারিংস বলে। পুরুষদের ক্ষেত্রে গোলায় এর উঁচু ত্রিকোণাকার অংশটিকেই অ্যাডামের অ্যাপেল বলে। ঠিক আছে, তার মানে ল্যারিংসকে কিন্তু বলা হচ্ছে অ্যাডামের অ্যাপেল। দেখো এই অংশ দেখো একটু উঁচু পাড়া রয়েছে না, এটা অনেকটা আপেলের মতো দেখতে হয়, এটাকে এই জন্য বলা হয় অ্যাডামের অ্যাপেল। এখানে কিন্তু ভোকাল কর্ড থাকে, দেখো এখানে কিন্তু ভোকাল কর্ড থাকে এবং এখানেই কিন্তু স্বর সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ল্যারিংস। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। ফুসফুসের মোট বায়ুধারণ ক্ষমতা কত? দেখো প্রবাহী বাহুর পরিমাণ হচ্ছে 500 মিলিলিটার, বায়ু ধারকত্ব হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 4.5 থেকে 4.8 লিটার এবং স্ত্রীদের ক্ষেত্রে 3 থেকে 3.5 লিটার, এবং ফুসফুসের মোট বায়ুধারণ ক্ষমতা হচ্ছে 5 থেকে 6 লিটার। নিষ্ক্রিয় স্থান থাকে 140 থেকে 150 ml। তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। অক্সিজেনের অভাবে ত্বক ও মিউকাস পর্দার নীল বর্ণ ধারণ করলে সে রোগকে কী বলে? দেখো একটু আগে তোমাদের বলেছি যে অক্সিজেনের অভাবে ত্বক ও মিউকাস পর্দা নীল বর্ণ ধারণ করে তাকে বলা হচ্ছে কি? অপশান বি, সায়ানোসিস। ঠিক আছে, কি বলে? সায়ানোসিস। এবার হাইপোক্সিয়াটা কি হয়? কোলাকোষে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে হাইপক্সিয়া বলে। স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা। প্লুরিসিতে একটু আগেই বললাম প্লুরাস সংক্রমণ ও প্রদাহজনিত সমস্যা। তাহলে সঠিক উত্তর কী হলো? অপশান বি, সায়ানোসিস। সমুদ্রের তলায় বসবাসকারী মানুষের তুলনায় পাহাড়ে বসবাসকারী ব্যক্তির কি হয়? দেখো সমুদ্রের তলে যেসব তুলনায় পর্বতবাসী বা অ্যাথলিটদের শক্তির চাহিদা বেশি হওয়ায় এরা কিন্তু শ্বাস গ্রহণের সময় অধিক অক্সিজেন গঠন করে। এর ফলে এদের আরবিসির ঘনত্ব, ফুসফুসের বায়ুধারকত্ব বেশি হয়। ঠিক আছে, সমতলবাসীদের তুলনায় যারা পর্বতবাসী হয় এবং অ্যাথলিট হয় তাদের কিন্তু বেশি হয়। আমাদের প্রশ্নে বলছে সমুদ্র তলে বসবাসকারী মানুষদের তুলনায় পাহাড়ে বসবাসকারী মানুষদের কি হয়? তাদের এই আরবিসি এর ঘনত্বটা বেশি হচ্ছে এবং ফুসফুসের বায়ুধারকত্ব বেশি হচ্ছে, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। মানে অপশান এও সঠিক, অপশান বিও সঠিক। ঠিক আছে, এদের আরবিসির ঘনত্ব বেশি হচ্ছে এবং ফুসফুসের বায়ুধারণের ক্ষমতাটাও কিন্তু বেশি হয়। বলছে কোলাকোষে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হলে, বৃদ্ধি পেলে অক্সি হিমোগ্লোবিন ভেঙে অক্সিজেন মুক্ত হয়। একে কি বলে? একে বলবে হ্যালডেন প্রভাব। ফুসফুসের রক্তে যদি অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পেলে কী হবে? কার্বামিনো হিমোগ্লোবিনটা ভেঙে কার্বন ডাইঅক্সাইডটা মুক্ত হয়ে যায়। এটাই হচ্ছে হ্যালডেন প্রভাব, মানে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে কয়লা খনিতে, তোমাদের একটু আগেই বলেছিলাম যে কয়লা খনিতে শ্রমিকদের ফুসফুসের যেসব রোগ হয়, কয়লার গুঁড়োর আস্তরণ পড়ে, সে রোগটাকে কী বলা হয়? সে রোগটাকে বলা হয় অ্যানথ্রাকোসিসও বলা হয়, আবার ব্ল্যাক লাং ডিজিজও বলা হয়। মানে অপশান এ ও বি হবে সঠিক উত্তর। লেখা রয়েছে, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নিও। চলো পরের প্রশ্ন। অক্সিজেনের প্রভাবে, মানে অক্সিজেন রক্তে পরিবহন পদ্ধতি, মানে অক্সিজেন রক্তের মধ্যে কি রূপে পরিবাহিত হয়? মনে রাখবে অক্সিজেন কিন্তু রক্তের মধ্যে অক্সি হিমোগ্লোবিন রূপে, ঠিক আছে, ভৌত দ্রবণ রূপেও প্রভাবিত হয় এবং অক্সি হিমোগ্লোবিন রূপেও প্রভাবিত হয়। মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর, এ ও বি। দেখো প্রতি 100 ml রক্তে 0.3 ml অক্সিজেন দ্রবীভূত হয় এবং ভৌত দ্রবণ রূপে কোলাকোষে বাহিত হয় এবং অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে প্রতি 100 ml রক্তে 19 ml করে পরিবাহিত হয়।
ঠিক আছে, অক্সিজেন কী করছে, হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করছে, দিয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করছে, দিয়ে প্রতি 100 ml রক্তে 19 ml করে অক্সিজেন কিন্তু পরিবাহিত হচ্ছে। তাহলে ভৌত দ্রবণ রূপেও পরিবাহিত হচ্ছে, আবার অক্সি হিমোগ্লোবিন রূপেও পরিবাহিত হচ্ছে, মানে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। নিচের কোনটি উদ্ভিদের শ্বাসযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, বুদ্ধির প্রশ্ন। পত্ররন্ধ্র, লেন্টিসেল, শ্বাসমূল বা নিউম্যাটোফোর, এবং অপশান দিতে বলছে উপরের সবগুলি। সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি, পত্ররন্ধ্র, শ্বাসযন্ত্র, লেন্টিসেল ও নিউম্যাটোফোরও। দেখো, উদ্ভিদের পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং শ্বাসমূল বা নিউম্যাটোফোর এরা কিন্তু শ্বাসকার্য চালায়। বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে এবং সমাঙ্কপৃষ্ঠ পাতার উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে, এবং গুল্ম বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ড ফলের ত্বকে কিন্তু লেন্টিসেল থাকে। এরা কিন্তু সব শ্বসন কার্য সম্পন্ন করে, সবগুলো কিন্তু শ্বসন অঙ্গ। শ্বাসমূলের ব্যাপারটা প্রত্যেকেই জানো, কিন্তু পত্ররন্ধ্র আর লেন্টিসেলের ব্যাপারটা কিন্তু অনেকে বুঝতে পারবে না, যেগুলো অ্যান্সার হতে পারে বলে, কিন্তু এই তিনটেই কিন্তু শ্বসন কার্যে উদ্ভিদকে সহায়তা করে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোনটি প্রাকৃতিক হিল বিকারক? কোনটি প্রাকৃতিক হিল বিকারক? মনে রাখবে, প্রাকৃতিক হিল বিকারক হচ্ছে অপশান সি, NADP, এবং ফেরিক অক্সালেট এবং ফেরিক সায়ানাইড এগুলো কিন্তু প্রাকৃতিক হিল বিকারক। তো কি ব্যাপারটা হচ্ছে একবার দেখে নাও। বিজ্ঞানী রবিন হিল উদ্ভিদ কোষ থেকে গৃহীত ক্লোরোপ্লাস্ট এবং হাইড্রোজেন গ্রহীত পটাশিয়াম ফেরিক অক্সালেট ও জলের মিশ্রণে আলো ফেলে দেখান যে অক্সিজেন নির্গত হয়, এবং পটাশিয়াম ফেরিক অক্সালেট এটা বিজারিত হয়ে পটাশিয়াম ফেরাস অক্সালেটে পরিণত হচ্ছে। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কিন্তু হিল বিক্রিয়া। বিজ্ঞানী হিল তার হিল বিক্রিয়ায় যেসব জারক বস্তু ব্যবহার করেছিলেন তাদের কি বলা হচ্ছে? হিল বিকারক, যেমন ফেরিক অক্সালেট, ফেরিক সায়ানাইড। ঠিক আছে, আর সালোক সংশ্লেষের ফটোলাইসিস বিক্রিয়ায় NADP+ প্রাকৃতিক হিল বিকারক হিসেবে কাজ করে। তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, সবগুলো কিন্তু সঠিক উত্তর। সালোক সংশ্লেষে পূর্তিবিন্দু কখন দেখা যায়? ভোরবেলা, গোধূলি, দুপুরে, এবং অপশান ডিতে রয়েছে এ ও বি। দেখো, যে আলোক তীব্রতায় উদ্ভিদের CO2 গ্রহণ মানে সালোক সংশ্লেষ এবং CO2 বর্জন মানে শ্বসন এদের হারটা সমান হচ্ছে তাকে আমরা বলছি পূর্তিবিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। তো এটা ভোরবেলা এবং গোধূলিতে কিন্তু এই পূর্তিবিন্দু হার কিন্তু সমান হয়, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, পূর্তিবিন্দু কখন দেখা যায়? ভোরবেলা এবং গোধূলিতে। ওয়ারবার্গ এফেক্ট কী জিনিস? দেখো, ওয়ারবার্গ এফেক্ট হচ্ছে উচ্চ অক্সিজেন ঘনত্বে CO2 এর কার্যক্ষমতা কমে সালোক সংশ্লেষ হ্রাস পায়, এটাই হচ্ছে ওয়ারবার্গ এফেক্ট। কী হবে? উচ্চ অক্সিজেন ঘনত্বে সালোক সংশ্লেষের হার কমে যাওয়াটাই হচ্ছে ওয়ারবার্গ এফেক্ট। পরের প্রশ্ন, প্রকৃতিতে অক্সিজেনের স্বাভাবিক উৎস কী? তোমাদের এটা বলার লাগে না কিছু। অক্সিজেনের স্বাভাবিক উৎস না, এখানে প্রশ্নটা অপশানগুলো একটু ঘুরিয়ে দিয়েছে। আগে আমরা কি পেয়েছিলাম? সেখানে জল ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, সূর্যালোক ছিল, এইসব দিয়ে অপশান ছিল। এখানে দিয়েছে প্রকৃতিতে অক্সিজেনের স্বাভাবিক উৎস কী। দেখো, প্রকৃতিতে অক্সিজেনের স্বাভাবিক উৎস হচ্ছে কী হবে? অপশান বি, সালোক সংশ্লেষ। কেননা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাই কিন্তু অক্সিজেনের স্বাভাবিক উৎস। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, যে ক্রাঞ্চ অ্যানাটমিযুক্ত উদ্ভিদ দিয়ে কোন চক্র দেখা যায়? ক্রাঞ্চ অ্যানাটমিযুক্ত উদ্ভিদ দিয়ে মনে রাখবে এখানে কিন্তু C4 চক্র দেখা যায়। সালোক সংশ্লেষের যে বিক্রিয়ার পথে প্রথম স্থায়ী যৌগ হিসেবে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপাদিত হয় তাকে C4 চক্র বা হ্যাশ-স্ল্যাক বিক্রিয়াপথ বলে। যেমন আখ, ভুট্টা, জোয়ার, অর্কিড এইসব উদ্ভিদে কিন্তু এই বিক্রিয়াপথ লক্ষ্য করা যায়, তাই এদেরকে আবার C4 উদ্ভিদও বলা হয়। তো C4 উদ্ভিদের এক্সাম্পল পেয়ে গেলে আমি আগেই তোমাদের C3 উদ্ভিদের এক্সাম্পল দিয়ে দিয়েছি। তাহলে এই উদ্ভিদের পাতায় গঠনে এক বিশেষ বৈশিষ্ট্য লেখা যায়, সেটাকে বলা যায় ক্রাঞ্চ অ্যানাটমি। তার মানে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বলছে এমারসন এফেক্ট কী জিনিস? এমারসন এফেক্ট হচ্ছে, মনে রাখবে এমারসন এফেক্ট হচ্ছে যে এই যে দেখো বলছে বিজ্ঞানী এমারসন দেখেন যে একই সঙ্গে দীর্ঘ এবং ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে আলো প্রয়োগ করলে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়। মানে দীর্ঘর সাথে একসাথেই দীর্ঘ প্লাস ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে আলোকে যদি ফেলা হয় তাহলে দেখা যায় সালোক সংশ্লেষের হারটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এমারসন এফেক্ট। ঠিক আছে, তাহলে কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, যে একই সঙ্গে ক্ষুদ্র ও দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে আলোক প্রয়োগে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি, এটাই হচ্ছে এমারসন এফেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। এবার তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াসের প্রশ্ন রেখেছে, তোমাদের একে একে আমি আলোচনা করব। ঠিক আছে, যেই প্রশ্নগুলো করে দিলাম
যে ডেটাগুলো তোমাদের দিলাম এর মধ্যেই সমস্ত প্রশ্ন থাকবে। এবার আরও কী সব টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে একটু চোখ বুলিয়ে নাও, ঠিক আছে। প্রথম প্রশ্নে বলছে দেখো, যে বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক হয়, বলো কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক হয়? তোমাদের একটু আগেই বলেছি অপশান এ হবে সঠিক উত্তর, লাল। তাই তো, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, কী হবে? লাল। অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। তাই লাল এবং নীল বর্ণে বলেছিলাম সালোক সংশ্লেষের হার সর্বাধিক হয়, আর কম বললে তখন সবুজ হতো, তাই তো। এবার দেখো, নিম্নলিখিত কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাপেক্ষা কম হয়? পরের প্রশ্ন রয়েছে কী হবে বলো? অপশান সি, সবুজ। ফটোসিনথেটিক কোসেন্ট বা সালোক সংশ্লেষীয় অনুপাতে সালোক সংশ্লেষীয় প্রক্রিয়া নির্গত O2 এবং গৃহীত CO2 এর অনুপাত কত? বলো, তোমাদের একটু আগে বলেছিলাম যে এই ফটোসিনথেটিক কোসেন্টে কী হয়? এই যে পিকিউ এর মানটা কিন্তু 1 হয়, মানে অপশান বি হবে সঠিক উত্তর, তাই তো। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান বি। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্নে কি বলছে? ক্র্যাসুলেসীয় অ্যাসিড বিপাক বা ক্যাম এই উদ্ভিদ, মানে এই ক্যাম দেখা যায় কোথায়? নিচের কোন উদ্ভিদে দেখা যায়? একটু আগে তোমাদের কিন্তু আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, পাথরকুচি। 5 নম্বর প্রশ্নে কি বলছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লুকোজ নিচের কোন রূপে সঞ্চিত থাকে? কি বলেছিলাম যে গ্লুকোজকে কী রূপে সঞ্চিত থাকে উদ্ভিদ? এই যে গ্লুকোজটা উৎপন্ন করছে, দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে উৎপন্ন হচ্ছে, তো এই গ্লুকোজটাকে উদ্ভিদেও কী রূপে সঞ্চিত রাখছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আমি আগেও বলে দিয়েছি, কিন্তু অ্যান্সারটা প্রত্যেক এবার পারা উচিত। কী হবে বলো? 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্টার্চ। নেক্সট প্রশ্ন বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কত শতাংশ সূর্যরশ্মি শোষণ করতে সক্ষম? 6 নম্বর প্রশ্ন, 1%। 7 নম্বর প্রশ্নে কি বলছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক বিক্রিয়া কোন অংশে ঘটে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক বিক্রিয়া কোন অংশে ঘটে? আমি তোমাদের কি বলেছিলাম? আলোক বিক্রিয়া ঘটে গ্রানাতে, আর অন্ধকার ঘটে স্ট্রোমাতে, তাই তো। তাহলে আলোক বলেছে মানে অপশান বি হবে সঠিক উত্তর, ক্লোরোপ্লাস্টে গ্রানা। ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিত থাকে? বলো, আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। কী হবে? প্রথমে তোমাদের ক্লোরোফিলের সংকেত আমি কিন্তু বলে দিয়েছিলাম। ক্লোরোফিলে কোন কোন ধাতু দেখা যায়? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে এবং তার সাথে থাকে ম্যাগনেসিয়াম, তাই তো। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নে কি বলছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ সমূহের ক্লোরোফিল, মানে যেটা কার্বন ডাইঅক্সাইড এবং জলের সঙ্গে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে কী উৎপাদন করে? ক্লোরোফিলটা কার্বন ডাইঅক্সাইড ও জলের সঙ্গে বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে কী উৎপাদন করে? বলো, প্রত্যেকে অ্যান্সার করা উচিত। অপশান বি হবে সঠিক উত্তর, অক্সিজেন, তাই তো। কারণ এটাই হচ্ছে সালোক সংশ্লেষ প্রসেসটাই পুরোটা বলেছে, ঠিক আছে। বুঝতে পারো তো প্রত্যেকে? দরকার হলে ভিডিওটা পজ করে প্রশ্নটা একবার পড়ে নাও। আমি কিন্তু এখন র্যাপিড তাড়াতাড়ি বলে যাচ্ছি, ঠিক আছে। জাস্ট র্যাপিড তোমাদের প্রশ্নগুলোকে একটু জাস্ট আমি তোমাদের ওয়াকিবহাল করে দিচ্ছি যে কী সব টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। কোনো জায়গায় অসুবিধা হলে ভিডিওটা পজ করে নিজেরা পড়ে নাও, কারণ সমস্ত ডেটা কিন্তু তোমাদের আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে। তাই আমি আর দেরি করছি না, তাড়াতাড়ি আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে 10 নম্বর প্রশ্নে বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বিজ্ঞানী রবিন হিল যে বিকারকটি ব্যবহার করেছিলেন, মানে হিল বিকারক হিসেবে কোনগুলো ব্যবহার হয় বলে একটু আগে তোমাদের বলেছি। 10 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান বি, পটাশিয়াম ফেরিক অক্সালেট, তাই তো। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটির অভাবে ক্লোরোসিস ঘটে? জিঙ্ক, ম্যাগনেসিয়াম, লোহা এবং অপশান ডিতে রয়েছে সবকটি। তোমাদের কী বলেছিলাম যে সবকটি মৌলই কিন্তু দায়ী, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, ফটোসিস্টেমের PSI এর বিক্রিয়া কেন্দ্র কোনটা? বলো, 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? PS1 এর বিক্রিয়া কেন্দ্র। PS1 এর বিক্রিয়া কেন্দ্র হয়ে যাবে 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ, ঠিক আছে। নিচের কোন রাসায়নিক পদার্থটি কেলভিন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত? কোন রাসায়নিক বিক্রিয়াটি কেলভিন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত? বলো, কোন রাসায়নিক পদার্থ? 13 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান বি, ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং ফসফোগ্লিসারালডিহাইড। নেক্সট প্রশ্ন বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ, দেখো কী হবে? প্রত্যেকেই পারবে অপশান সি, PGA। নিচের কোনটি আলোক নিরপেক্ষ দশাকে ব্যাখ্যা করে না? নিচের কোনটি আলোক নিরপেক্ষ দশাকে ব্যাখ্যা করে না? তাহলে 15 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে বলো? অপশান ডি, ফটো ফসফোরাইলেশন। নেক্সট প্রশ্ন কি বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস কোনটি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অঙ্গার আত্তীকরণের জন্য
প্রয়োজনীয় শক্তির উৎস কোনটি? 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার করো। অপশান সি এটিপি। সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হলে উপজাত দ্রব্যরূপে যে গ্যাসীয় উপাদানটি উৎপন্ন হয়, সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হলে উপজাত দ্রব্যরূপে যে গ্যাসীয় উপাদানটি উৎপন্ন হয় কী বলো? অপশান সি সঠিক উত্তর অক্সিজেন, মানে গ্যাস রূপে কিন্তু এটাই উৎপন্ন হয়, তাই তো? তাহলে 17 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হলো অপশান সি। সূর্যের তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ কত হলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া ভালো হয়? দেখো লাল বর্ণে সালোকসংশ্লেষ প্রক্রিয়া সব থেকে ভালো হয়, তাহলে কোনটা হবে? এখানে একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, 700 মানে 350 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলোক দৈর্ঘ্য হলে কি বলে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সব থেকে ভালো হয়, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন মৌলটি ক্লোরোফিল উপস্থিত থাকে? এটা বলার কিছু রাখে না, অপশান বি হবে সঠিক উত্তর ম্যাগনেসিয়াম। নিচের কোন পদ্ধতিটি বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে না? কোন পদ্ধতিটি বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে না বলো? শ্বাস প্রশ্বাস, সালোকসংশ্লেষ, পেট্রোলের দহন এবং অপশান দিতে বলছে বায়ুর উপস্থিতিতে গাছপালার পচন। দেখো এই প্রশ্নটা কিন্তু অ্যান্সার তোমাদের করতে হবে নিজেদের বুদ্ধি খাটিয়ে। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি সালোকসংশ্লেষ, কারণ আমরা জানি সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এই প্রক্রিয়াটা যদি হয়, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার তো কোনো জায়গা থাকছে না। আমি যদি পেট্রোলের দহনে কী উৎপন্ন হয় না জানি, আমি যদি বায়ুর উপস্থিতিতে গাছপালার পচনে কী উৎপন্ন হয় না জানি, তাতেও তো আমার অ্যান্সার করে আসতে অসুবিধা হবে না, কারণ আমি জানি যে সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে কিন্তু কোনো রকমভাবেই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার ঘটনা নেই। সালোকসংশ্লেষ হওয়া মানে অক্সিজেন দিচ্ছে আমাদেরকে উদ্ভিদ, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ নিয়ে নিচ্ছে, তাহলে সালোকসংশ্লেষ হলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কখনোই বাড়বে না। তাহলে অপশন বি কিন্তু আমার সঠিক উত্তর হবে। এরকমভাবে ভেবে নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে, অনেক প্রশ্ন তোমাকে কিন্তু তুমি পাতি যে সব প্রশ্ন প্র্যাকটিস করে গিয়েছো তার মধ্যে পাবে না। তুমি যে এই যে এতদিন ধরে বিভিন্ন বই পড়ে যে ডেটাগুলো কালেক্ট করেছো, সেই ডেটাগুলো কালেক্টের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু অনেক অ্যান্সার করে আসতে হবে পরীক্ষাতে, ঠিক আছে? তার জন্য তুমি কিন্তু যথেষ্ট সময় পাবে, নার্ভাস আর কিছু নেই, শুধু মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা হলে অ্যান্সার করতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু কেল্লা ফতে। পরের প্রশ্ন, জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায় যে উৎসেচকটি, কোন উৎসেচকটি জীবজগতে সব থেকে বেশি পাওয়া যায়? 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? অপশান এ রুবিস্কো, ঠিক আছে? এই উৎসেচকটা জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায়। যেটির উপস্থিতি প্রমাণ করতে আয়োডিন টেস্ট করা হয়, কিসের উপস্থিতি, মানে এদের মধ্যে কোনটির উপস্থিতি প্রমাণ করতে আয়োডিন টেস্ট করা হয়, মানে শনাক্তকরণ পরীক্ষা কোনটি বলো? আমি তোমাদের কিন্তু বলেছি 4 নম্বর আয়োডিন টেস্ট, আমি যারা আগের ক্লাস ফলো করে তারা কিন্তু প্রত্যেকেই করতে পারবে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি স্টার্চ। আচ্ছা বলো তো, এই যে প্রোটিন এটা শনাক্ত করতে কোন টেস্ট করা হয়? কমেন্ট করবে। তোমাদের কিন্তু আমি করি, যারা আমার ক্লাস ফলো করেছো তারা কিন্তু করতে পারবে। বলো প্রোটিনকে শনাক্ত করতে কোন টেস্ট করব আমি? কমেন্ট করবে। 5 নম্বর প্রশ্ন বলছে পাতা লাল ও কমলা এবং হলুদ বর্ণের জন্য দায়ী হলো অ্যালডিহাইড, ট্যানিন, লিগনিন, ক্যারোটিনয়েড। বলো 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্যারোটিনয়েড। ক্লোরোফিল অণুতে উপস্থিত মৌল, এটা আর বলার লাগে না কিছু, ম্যাগনেসিয়াম। সালোকসংশ্লেষ পদ্ধতিতে কী হয় দেখো, বলছে রাসায়নিক শক্তি বিকৃত শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এবং অপশান দিতে বলছে যান্ত্রিক শক্তি সৌরশক্তিতে রূপান্তরিত হয়। তো সঠিক উত্তর কী হবে? অপশান সি সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। প্রাণীদের হিমোগ্লোবিনের সমতুল উদ্ভিদে উপস্থিত অণুটি হলো সাইটোক্রোম, সেলুলোজ, ক্লোরোফিল, ক্যারোটিন। বলো 8 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো তো। প্রাণীদের হিমোগ্লোবিনের সমান ভ্যালু উদ্ভিদের এই 4টের মধ্যে কোনটির? কি হবে? অপশান সি ক্লোরোফিল, বুঝলে? অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। তাহলে প্রিভিয়াসের প্রশ্ন প্র্যাকটিস করানোর কারণ কিন্তু এটা, তুমি দেখবে হুবহু কমন পেয়ে যাবে, অপশানগুলো দিতে হবে সেম চলে আসতে পারে পরীক্ষাতে, এটা কিন্তু আমি বলে রাখছি, যারা ক্লাস করছো তারা এর ফায়দা কিন্তু পাবে। কোন উদ্ভিদের অঙ্গকটি আলোকের লোহিত এবং অবলোহিত অংশ শোষণ করে? ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, ফাইটোক্রোম, এবং অপশান দিতে রয়েছে ক্রিপ্টোক্রোম। বলো 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি ফাইটোক্রোম। যে পদ্ধতির মাধ্যমে সালোকসংশ্লেষের সময় অতিরিক্ত আলোক শক্তি বিলীন হয়ে যায়, সেই পদ্ধতিকে কি বলে? দেখো 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ কোয়েন্সিং, ঠিক আছে? এই পদ্ধতিটাই হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় যে অতিরিক্ত আলোক শক্তি বিলীন হচ্ছে, সবটা তো কাজে লাগছে না, সেটা হচ্ছে কোয়েন্সিং। উদ্ভিদের পাতার ত্বকে অবস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলিকে কি বলে? কূপ, পত্ররন্ধ্র, ট্রাইকোম, জলরন্ধ্র। কী হবে? অপশান বি পত্ররন্ধ্র।
ক্লোরোফিল সমৃদ্ধ স্বভোজী সমাঙ্গদী উদ্ভিদ হলো কোনটি? অ্যালগি, লাইকেন, ফাঙ্গি, ব্রায়োফাইট। বলো 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ অ্যালগি। এরা কিন্তু সালোক সংশ্লেষে মানে সক্ষম অ্যালগিরা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অ্যালগিরা কি সালোক সংশ্লেষ করতে পারে? তুমি বলবে হ্যাঁ অ্যালগিরা সালোক সংশ্লেষ করতে পারে, কারণ এদের দেহে ক্লোরোফিল থাকে। আবার পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, আচ্ছা অ্যালগিরা সালোক সংশ্লেষ করতে পারে নিচের কোন অণুটি থাকার জন্য? তখন কি অ্যান্সার হবে? ক্লোরোফিল অণু। ক্লোরোফিলে থাকে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু ক্লোরোফিল এই পরীক্ষার প্রশ্নটা বারে বারে অনেক পরীক্ষায় এসেছে। কী হবে? ম্যাগনেসিয়াম। সালোক সংশ্লেষের প্রথম স্থায়ী যৌগ, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। কী হবে বলো? ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। নিচের কোনটি একটি সালোক সংশ্লেষকারী রঙ্গক নয়? কোনটি সালোক সংশ্লেষকারী রঙ্গক নয় বলেছে, কিন্তু নয় কথাটা কিন্তু লক্ষ্য করে পরীক্ষাতে। দেখো তা কী হবে সঠিক উত্তর? 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যান্থোসায়ানিন। উদ্ভিদের ফুসফুস হলো কোনটি? উদ্ভিদের ফুসফুস কোনটিকে বলা হয়? 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর করো প্রত্যেকে। উদ্ভিদের ফুসফুস কাকে বলবো? পাতাকে বলবো উদ্ভিদের ফুসফুস। ঠিক আছে, কারণ এখানেই পত্ররন্ধ্র থাকছে। সৌরশক্তি, বলছে সৌরশক্তির সর্বোচ্চ আবদ্ধকরণ ঘটে যার দ্বারা? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, সবুজ উদ্ভিদ। 17 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে কি? সবুজ উদ্ভিদ। এরা কিন্তু সবথেকে বেশি সৌরশক্তিটাকে আবদ্ধকরণ করে। নিচের কোন উদ্ভিদে ক্লোরোফিল দ্বিরূপতা দেখা যায়? বলো 18 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আঁকে। ঠিক আছে, চলো এবার শ্বাসকার্য ও শ্বসন চ্যাপ্টার থেকে প্রিভিয়াসের কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিই। ঠিক আছে, এতক্ষণ আমরা সালোক সংশ্লেষ থেকে করলাম, এবার আমরা শ্বসন চ্যাপ্টার থেকে করে নেব। দেখো প্রথমেই বলছে নিম্নলিখিত কোন বায়ুদূষক পদার্থটি মানুষের রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে তার অক্সিজেন পরিমাণ ক্ষমতাকে কমিয়ে দেয়, যার ফলে শ্বাসকষ্ট এমনকি মৃত্যু অবধি হতে পারে? কি হবে বলো? ক্লোরোফ্লোরোকার্বন, ফ্লাই অ্যাশ, কার্বন মনোক্সাইড এবং অপশানে রয়েছে সালফার ডাইঅক্সাইড। বলো কি হবে? সঠিক উত্তর 1 নম্বর প্রশ্নের অপশান সি কার্বন মনোক্সাইড। ঠিক আছে, বলছে উচ্চ অক্ষাংশে মানে যে অল্টিটিউড সিকনেস হয় এর কারণটা কি? অক্সিজেনের উচ্চ পার্শ্বচাপ, অক্সিজেনের নিম্ন পার্শ্বচাপ, অক্সিজেনের মানে হিমোগ্লোবিনের অভাব, এবং অপশান দিতে বলছে কার্বন ডাইঅক্সাইডে উচ্চ পার্শ্বচাপ। 2 নম্বর প্রশ্ন কী হবে? অক্সিজেনের নিম্ন পার্শ্বচাপ, এই জন্যে অল্টিটিউড সিকনেস দেখা যায় উচ্চ অক্ষাংশে। অক্সিজেনের প্রভাবে সাহায্যে পাইরুভেটের ভেঙে যাওয়ার বিক্রিয়াটাকে কী বলা হয়? বিক্রিয়াটা কোথায় ঘটে কি বলা হয়? পাইরুভেট ঝান্ডা কোথায় ঘটে? লাইসোজোম, নিউক্লিয়াস, ভ্যাকুওল, মাইটোকন্ড্রিয়া। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? মাইটোকন্ড্রিয়া। এখানে কিন্তু শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। নিম্নলিখিত কোন গ্রন্থিটি ফুসফুসের 2 খণ্ডের মাঝে অবস্থিত? থাইমাস, হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং অপশান দিতে রয়েছে পিনিয়াল। বলো 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ থাইমাস গ্রন্থি, যেটা কিন্তু 14 থেকে 18 বছর বয়স হওয়ার পর থেকে কিন্তু অবলুপ্ত হয়ে যায়। পরের প্রশ্ন, বেলুনের ন্যায় দেখতে অ্যালভিওলাই থাকে ফুসফুসে, কিডনিতে, লিভারে, হৃৎপিণ্ডে। প্রত্যেকে অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করতে পারা উচিত। এটা কী হবে সঠিক উত্তর? অপশান এ ফুসফুস। ঠিক আছে, ফুসফুসে কিন্তু অ্যালভিওলাই থাকে। কোষীয় শোষণের হার মানে কোষীয় শোষণের স্থান কোথায়? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম। 6 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। অক্সিজেনের উপস্থিতিতে সুক্রোজের সম্পূর্ণ শ্বসন হওয়া এবং কার্বন ডাইঅক্সাইড, জল ও শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে কি বলা হয়? 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে কি? সবাত শোষণ। এটা হচ্ছে সবাত শোষণ প্রসেস। ঠিক আছে, যে শ্বসন পদ্ধতিতে জীবকোষে কী হচ্ছে, শ্বসন বস্তুটা মানে গ্লুকোজটা মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হচ্ছে, জারিত হয়ে জল ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে, এবং শ্বসন যে বস্তুমধ্যত শৈতিক শক্তিটা গতীয় শক্তিরূপে কিন্তু নির্গত হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সবাত শোষণ। আবার পরীক্ষার সময় প্রশ্ন আসে যে এই সবাত শোষণে কী হচ্ছে, মানে কোথায় হচ্ছে? এককোষীর অ্যামিবা থেকে শুরু করে উন্নত শ্রেণীর বহুকোষী প্রাণীদেহে কিন্তু উদ্ভিদদেহে কিন্তু এই সবাত শোষণ ঘটে। আর 1 গ্রাম গ্লুকোজ থেকে 686 কেসিএল কিন্তু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর এই মনে রাখবে সবাত শোষণ কিন্তু ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম, যেটা বলছি মনে রাখবে, সবাত শোষণ ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। ঠিক আছে, এটা হলো সবাত শোষণ। আর অবাত শোষণে মনে রাখবে, এই যে সবাত শোষণে বললাম 1 গ্রাম গ্লুকোজের দহনে 686 কেসিএল তাপশক্তি উৎপন্ন হচ্ছে, 686, এটা হচ্ছে সবাতে। আর অবাতে মনে রাখবে 50 কেসিএল অবাত শোষণে, এটা কিন্তু মাথায় রাখবে। আর অবাত শোষণ কোথায় ঘটে এটা মাথায় রাখবে, এবং সবাত শোষণ কোথায় ঘটে এটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে কি বললাম? অবাত শোষণ ঘটে সাইটোপ্লাজমে, আর সবাত শোষণ ঘটে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়ায়। এই জায়গাটা কিন্তু একটু প্রত্যেকে মাথায় রাখবে, এদের স্থানগুলো কোথায়।
ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। বলছে প্রশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত থাকে? প্রশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত থাকে? 4% থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে ক্রেবস চক্র চলাকালীন নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ ও এটিপি এবং অপশান ডিতে রয়েছে ফিউমেরিক অ্যাসিড। তো 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফিউমেরিক অ্যাসিড। মানব শ্বাসযন্ত্রের কোন অংশ গ্যাসের বিনিময়ে তল হিসেবে কাজ করে? অ্যালভিওলাই, ব্রঙ্কিওল, ব্রঙ্কাই এবং অপশান ডিতে রয়েছে ট্র্যাকিয়া। সঠিক উত্তর কী হবে? অপশান এ, অ্যালভিওলাই কিন্তু এই কাজটা করে, গ্যাসের বিনিময় করে। এই যে মানুষের হাই ওঠে, এটা কেন ওঠে বলো? রক্তে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকলে, ফুসফুসে অতিরিক্ত পরিমাণে CO2 থাকলে, ফুসফুসে অতিরিক্ত পরিমাণে O2 থাকলে, এবং অপশান ডি বলছে কোনোটিই নয়। তো 11 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান এ, রক্তে অতিরিক্ত পরিমাণে CO2 থাকলে। বা পরীক্ষায় প্রশ্ন অপশানে এরকম আসতে পারে যদি O2 এর ঘাটতি থাকে। ঠিক আছে, CO2 বেশি থাকা মানে O2 এর ঘাটতি রয়েছে, এটার কারণে কিন্তু আমাদের অতিরিক্ত হাই ওঠে। পরের প্রশ্ন, শ্বসন হলো কি? জারণ, বিজারণ, হাইড্রোলাইসিস, অ্যামিনোসেন। কি বলো শ্বসন কি? 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান এ, জারণ। শ্বসন হচ্ছে এক প্রকার জারণ প্রক্রিয়া। আমরা যে প্রশ্বাস বায়ু নির্গত করি তাতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উপস্থিত থাকে? কি বলো? একটু আগেই বললাম, সঠিক উত্তর কী হবে? অপশান এ, 4%। ঠিক আছে, শ্বাসকার্যে প্রয়োজন হয় তাপ, জল, অক্সিজেন, সূর্যালোক। শ্বাসকার্যে কোনটা প্রয়োজন হয়? 4টার মধ্যে বলো। 14 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, খুব সিম্পল প্রশ্ন। বলছে কোন শিল্পক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের হোয়াইট লাং ডিজিজ দেখা যায়? হোয়াইট লাং ডিজিজ কোন শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিকদের দেখতে পাওয়া যায়? কাগজ শিল্প, অ্যাসবেস্টস শিল্প, তুলা শিল্প, কীটনাশক। 15 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যাসবেস্টস শিল্প। ঠিক আছে, বলছে ফুসফুসের যে আবরণ পর্দা দ্বারা আবৃত থাকে, ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্রত্যেকে পারা উচিত, অপশান এ, প্লুরা। যে রক্তবাহিকা রক্তকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায় তার নাম কি? যে রক্তবাহিকা রক্তকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে তাকে কী বলা হয়? 17 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, পালমোনারি শিরা। মানব দেহে শ্বাসকার্যের সময় গ্যাসের আদান প্রদানটা কোথায় হয়? একটু আগে তোমাদের বললাম গ্যাসের আদান প্রদান কোথায় হয়? অ্যালভিওলায় হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকে মনে রাখবে। 18 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হলো? অপশান বি, অ্যালভিওলায়। এবার 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গ্লুকোজের সম্পূর্ণ জ্বালানে কত অণু এটিপি উৎপন্ন হয়? বলো, গ্লুকোজের সম্পূর্ণ জ্বালানে কত অণু এটিপি উৎপন্ন হয়? 19 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে 38 অণু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতিতে সুক্রোজের সম্পূর্ণ জ্বালন এবং CO2 জল উৎপন্ন হওয়ার পদ্ধতিকে কি বলে? 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বায়বীয় শ্বসন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বায়বীয় শ্বসন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, অবায়বীয় শ্বসনের ফলে কি উৎপন্ন? অবায়বীয় শ্বসনের ফলে কি উৎপন্ন? 21 নম্বর প্রশ্ন, অবায়বীয় শ্বসনের ফলে কি উৎপন্ন হয়? অপশান সি, ল্যাকটিক অ্যাসিড। ক্রেবস চক্র চলাকালীন কি উৎপন্ন হয়? ক্রেবস চক্র চলাকালীন কি উৎপন্ন হয়? 22 নম্বর প্রশ্ন, আগেও বলেছি ফিউমেরিক অ্যাসিড। পরের প্রশ্ন, জীবাণুর সাহায্যে জৈব যৌগ থেকে অ্যালকোহল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়? দহন, ফার্মেন্টেশন, অবায়বীয় শোষণ বা বায়বীয় শোষণ। কি হবে? অপশান বি, ফার্মেন্টেশন। ঠিক আছে, জীবাণুর সাহায্যে জৈব যৌগ থেকে অ্যালকোহল যে উৎপাদন হচ্ছে সেটাকে আমরা বলি ফার্মেন্টেশন, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের ফুসফুস কাকে বলে? পাতা, কাণ্ড, ফুল ও মূল। 24 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান এ, পাতা। শ্বসনকে বলা হয় কি প্রক্রিয়া? সিনথেটিক বিক্রিয়া, না ক্যাটাবলিক বিক্রিয়া, না অ্যানাবলিক প্রক্রিয়া, না বিজারণ প্রক্রিয়া? বলো। 25 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান বি, ক্যাটাবলিক। আর শ্বাস সংশ্লেষ হচ্ছে অ্যানাবলিক প্রসেস, মাথায় রাখবে। পতঙ্গের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কয়টি? পতঙ্গের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কয়টি? 26 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 10 জোড়া। ঠিক আছে, কোন প্রাণীর দেহতল শ্বাসঙ্গ রূপে কাজ করে? পুরো একটা লিস্ট তোমাদের আগে দিয়ে দিয়েছি, ওই লিস্টটা প্রত্যেকে আবার চোখ বুলিয়ে নিও। শ্বাসতল মানে শ্বাসঙ্গ হিসেবে দেহতল কাজ করে কোন প্রাণীর? বলো। 27 নম্বর প্রশ্ন, অপশান এ, হাইড্রা। ফুসফুস কোথায় অবস্থিত থাকে? অনেক সময় বিভিন্ন অঙ্গগুলো কোন ক্যাভিটিতে উপস্থিত থাকে জানতে চাওয়া হয়, যেখানে বলে যে ফুসফুস কোন ক্যাভিটিতে মানে কোন গহ্বরে উপস্থিত থাকে। 28 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, প্লুরাল ক্যাভিটি। মানব দেহের শ্বাসরঞ্জক হলো কোনটি? হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, বিটা ক্যারোটিন, হিমোগ্লোবিন। 29 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হিমোগ্লোবিন। এরা মানব দেহে থাকে। নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যাহত হয়? সন্ধান, ইলেকট্রন পরিবহন, গ্লাইকোলাইসিস, সাইট্রিক অ্যাসিড চক্র। বলো। 30 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইলেকট্রন পরিবহন। কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? অক্সিজেন অণুকে আবদ্ধ করতে কে পারে? 31 নম্বর প্রশ্ন, বলো। লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা, এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে হিমোগ্লোবিন উৎপন্ন করছে, তাই তো। তো এই ছিল কিন্তু তোমাদের
প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সালোক সংশ্লিষ্ট সেশন থেকে। মোটামুটি প্রায় 100টার মতো প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করালাম। প্রত্যেকে ভালো করে একবার মনোযোগ সহকারে ক্লাসটা দেখে নাও, তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। যারা ক্লাসটা পুরোটা কমপ্লিট করলে তারা এর ফায়দা ঠিক এক্সামের দিন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসতে পারে না, কারণ সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে রাজ্য এবং সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে। সেই সব প্রশ্নগুলো আমি তোমাদের জন্য তুলে এসেছি। তো আশা রাখবো এই সেশন তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর আজকের সেশন তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।